হ্যালো ভিউয়ার্স, এমডি রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরও একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে সয়াবিন কাটলেট রেসিপি শেয়ার করছি। হাতের কাছে যদি চিকেন না থাকে তাহলে আমরা কম উপকরণে চটজলদি এই সয়াবিন কাটলেটটা বানিয়ে নিতে পারেন। এই সয়াবিন কাটলেট যদি কেউ বানিয়ে না থাকেন তাহলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। সয়াবিন কাটলেট তৈরি করার জন্য প্রথমে গ্যাসের উপরে কিছুটা জল গরম করতে দিয়েছি। এখন জলটাও ভালোভাবে গরম হয়ে গেছে আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো নুন আর গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সয়াবিন। এখন গরম জলের মধ্যে সয়াবিনগুলোকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই গরম জলের মধ্যে সয়াবিনগুলোকে 5 থেকে 7 মিনিট মতো রেখে একটু নরম করে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন সয়াবিনগুলো ভিজে একেবারে নরম হয়ে গেছে আর সয়াবিনগুলো অনেকটাই ফুলে গেছে। তো যাই হোক, সয়াবিনগুলোকে এখন জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে এলে সয়াবিনের জলটাকে টিপে নিংড়ে বের করে নিতে হবে। যদি আপনারা খুব তাড়াতাড়ি সয়াবিনটাকে ঠান্ডা করে দিতে চান তাহলে অবশ্যই ঠান্ডা জলের মধ্যে ভালো করে সয়াবিনটাকে ধুয়ে নিতে হবে, তাহলে সয়াবিন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এরপর সয়াবিনের জলটাকে টিপে নিংড়ে বের করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে সয়াবিনের মধ্যে যেন জল না থাকে। দেখতেই পাচ্ছেন সমস্ত সয়াবিনের জলটাকে টিপে নিংড়ে বের করে নিয়েছি আর এখন সয়াবিনের মধ্যে কিন্তু একটুকুও জল নেই। এবার জল নিংড়ে নেওয়া সয়াবিনগুলো এখন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি আর জল ছাড়াই ঢাকনি আটকে দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে নিচ্ছি। তবে খুব বেশিক্ষণ ব্লেন্ড করার দরকার নেই, জাস্ট কিছুক্ষণ ব্লেন্ড করে নিতে হবে। এখন ঢাকনিটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন সয়াবিনটা ঠিক আমি কেমন ভাবে ব্লেন্ড করে নিয়েছি। সয়াবিন কাটলেট তৈরি করার জন্য সয়াবিনটা ঠিক কিন্তু এরকম ভাবে ব্লেন্ড করে নিতে হবে। সয়াবিনগুলো এর থেকে কিন্তু মোটা রাখবেন না, তা না হলে কিন্তু কাটলেটের শেপ দিতে অসুবিধা হবে, কিংবা কাটলেটের শেপ দিতে গিয়ে কাটলেটগুলো ভেঙে যেতে পারে। আর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তেলে ভাজা কিছুটা চীনাবাদাম আর নিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আর লঙ্কাটাকেও কিন্তু ওই তেলেই ভেজে নিয়েছি। এখন ভাজা লঙ্কাটাকে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। এবার বাদামটাকেও হালকা করে একটু গুঁড়ো করে নিচ্ছি, মানে একটু আধ ভাঙা করে নিচ্ছি। সয়াবিন কাটলেটের মধ্যে তেলে ভাজা লঙ্কা আর বাদামটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু কাটলেটটা খেতে অনেক টেস্টি হবে। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো সরষের তেল আর তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হলে তেলটাকে কড়াই চারি সাইডে ভালো করে ছড়িয়ে দিচ্ছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজে কেটে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ টাইম নিয়ে একটু নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজ যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য পেঁয়াজটা ভাজতে ভাজতে ওর মধ্যে যোগ করছি কিছুটা নুন। আবার ওই একইভাবে আরো কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের গায়ে হালকা সোনালি রং ধরে গেছে আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে কিছুটা কুচানো কাঁচা লঙ্কা যোগ করছি, তবে আপনাদের যেটা স্বাদ মতো লঙ্কাটা অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আবারও 2-1 বার উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গ্রেট করা আদা, আপনারা চাইলে থেতো করা আদাও দিতে পারেন। আর দিচ্ছি 1 টিস্পুন মতো গ্রেট করা রসুন। আদা রসুনটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যাতে না আদা রসুনের কাঁচা গন্ধ থেকে যায়। আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর, মানে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যাওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, আরও দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে ঝাল হবে না, তবে কালারটা দেখতে ভালো লাগবে। দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদের গুঁড়ো। আবারও সমস্ত উপকরণ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলার যে কাঁচা গন্ধ সেটাও চলে যায়। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলার মধ্যে যে কাঁচা গন্ধ সেটাও এখন চলে গেছে। মশলা কষানো হয়ে গেলে ওই পর্যায়ে যোগ করছি আগে থেকে ব্লেন্ড করে রাখা সয়াবিনটা। সমস্ত সয়াবিনটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি আর উল্টে পাল্টে নেড়ে চেড়ে মশলার সঙ্গে সয়াবিনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর সবার আগে রেসিপির ভিডিওগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। মশলার সঙ্গে সয়াবিনটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, এতে করে যে সয়াবিনের কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো সয়াবিনটাকে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে যোগ করছি 3টে মিডিয়াম সাইজে সেদ্ধ করে রাখা আলু। এখন আলুর সঙ্গেও সয়াবিনটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন 3 থেকে 4 মিনিট মতো আলুটাকেও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প সামান্য চিনি। তবে এই চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু সয়াবিন কাটলেট
মিষ্টি হবে না, খেতে ভালো লাগবে। আবারও চিনিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যদি আপনারা সয়াবিন কাটলেট বেশি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু সমস্ত পরিমাণ আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে, কিংবা যদি কম বানাতে চান সেক্ষেত্রে কিন্তু সমস্ত পরিমাণ কমিয়ে নিতে হবে। চিনিটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আগে থেকে গুঁড়ো করে রাখা বাদাম আর লঙ্কা যোগ করছি। ভাজা লঙ্কা আর বাদামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সয়াবিন কাটলেটটা খেতে কিন্তু অনেক টেস্টি হবে। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এইভাবে সমস্ত উপকরণ একে একে দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বাদামটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর সবশেষে যোগ করছি খুবই অল্প সামান্য গরম মশলার গুঁড়ো। যদি হাতের কাছে আপনাদের ধনেপাতা থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কালারটা খেতে আরো ভালো লাগবে। গরম মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি। এখন একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি আর এটাকে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য নুন, দিচ্ছি খুবই অল্প সামান্য গোলমরিচের গুঁড়ো। একটা হ্যান্ড মিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে পাতলা একটা ময়দার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এই ময়দার মিশ্রণের পরিবর্তে ডিমের গোলা ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় ডিমের গোলার থেকে ময়দার গোলাতে এই কালারটা ভালো হয়। ডিমের গোলা ব্যবহার করলে দেখবেন কালারগুলো যখন ফ্রাই করবেন তখন অনেক ফেনা ফেনার মতো হয়ে যাবে আর কাটলেটগুলো ফ্রাই করতে একটু অসুবিধা হবে। দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে জল দিয়ে ময়দার গোলাটা আমি তৈরি করে নিয়েছি আর একটা চামচ দিয়ে আমি ময়দার গোলাটা আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পাতলা কিংবা কতটা মোটা রেখেছি। কাটলেটগুলো কোট করার জন্য নিয়ে নিচ্ছি কিছুটা ব্রেড ক্রাম্বস। আমি এখানে দোকানে কেনা ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি, যাতে করে কাটলেটের কোটিংটাও খেতে ভালো লাগে। তার জন্য দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য নুন, আরও দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কাটলেট তৈরি করার জন্য আমি যে উপকরণটা তৈরি করে রেখেছি তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ব্রেড ক্রাম্বস। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে এখান থেকে অল্প করে নিয়ে গোল গোল শেপে গড়ে নিচ্ছি, এতে করে সমস্ত কাটলেটগুলো সমান হবে। দেখতেই পাচ্ছেন সবগুলো আমি গোল করে নিয়েছি আর এখান থেকে একটা নিয়ে কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। আমি 2 হাত দিয়ে চেপে চেপে কাটলেটের শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, তবে অবশ্যই 2 হাত দিয়ে চেপে চেপে কাটলেটের শেপটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কাটলেটটা ভেঙে যাবে না। এইভাবেই আমি প্রত্যেকটা কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি, মানে ওই একইভাবে সবগুলো কাটলেট তৈরি করে নিচ্ছি। সবগুলো কাটলেটের শেপ দিয়ে নিয়েছি, এখন এগুলোকে কোট করে নিতে হবে। তার জন্য আমি যে পাতলা ময়দার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা এখন চামচ দিয়ে একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে ময়দাটা বাটির নিচে বসে না থাকে। এবার একটা কাটলেট ময়দার মিশ্রণে ছেড়ে দিয়ে ময়দার মিশ্রণ ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে হালকা করে ময়দার মিশ্রণটা ঝেড়ে উঠিয়ে নিচ্ছি আর উল্টে পাল্টে ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। যেহেতু কালারগুলো আমি ডবল কোটিং করব, তার জন্য একবার ব্রেড ক্রাম্বস লাগানোর পর আবারও কালারটাকে ময়দা গোলাতে ছেড়ে দিয়েছি আর আবারও ময়দা গোলা থেকে উঠিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। এইভাবে কাটলেটগুলোকে 2 বার কোট করলে কাটলেট ভেঙে যাবার ভয় থাকবে না আর কাটলেটের বাইরেটা অনেকটাই মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। তবে আমরা ডবল কোট করতে না চাইলে সিঙ্গেল কোট করে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কাটলেটটাকে আমি ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়েছি, মানে 2 বার কোট করে নিয়েছি। এখন এটাকে রেখে দিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল আমার একটা কাটলেট। এইভাবে আমি আরো একটা কাটলেট আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সমস্ত কাটলেটগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এগুলোকে সেট হওয়ার জন্য আধ ঘন্টার মতো নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এগুলো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ডিপ ফ্রিজে 8 থেকে 10 দিন মতো সংরক্ষণ করতে পারেন। আর যখনই খেতে ইচ্ছে করবে নরমাল করে ফ্রাই করে খেতে পারবেন। এখন কাটলেট ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন্ড অয়েল। যেহেতু কাটলেট ডিপ ফ্রাই করব তাই তেল একটু বেশি দিতে হবে। এবার তেলটাকে ভালো করে গরম করে ফিরে আসছি। তেল গরম হয়ে এলে একটা একটা করে কাটলেট তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি প্রথম ব্যাচে 3টের মতো কাটলেট ফ্রাই করে নিচ্ছি। যদি আপনাদের কড়াইয়ের জায়গা বড় থাকে সেক্ষেত্রে আমরা 3টে কিংবা 4টেও ফ্রাই করে নিতে পারেন। তবে খুব চাপাচাপি করে ফ্রাই করলে কাটলেট কিন্তু ভেঙে যেতে পারে। কাটলেটগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি, যাতে করে কাটলেটটা একটু শক্ত হয়ে যায়। কাটলেট তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে যাবেন না, এতে করে কিন্তু কাটলেটটা ভেঙে যেতে পারে। কাটলেটটা কিছুক্ষণ রাখার পর আস্তে আস্তে অন্য সাইডটা উল্টে দিচ্ছি আর এইভাবেই উল্টে পাল্টে কাটলেটগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তবে অবশ্যই গ্যাসের আঁচ থেকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। কাটলেট কোনো সময় কিন্তু লো আঁচে কিংবা হাই স্টিমে ভাজতে যাবেন না। লো স্টিমে কাটলেট ভেজে নিলে কাটলেটের মধ্যে তেল অ্যাবজর্ব করে নেবে আর খেতে ভালো লাগবে না। আর হাই স্টিমে কাটলেটগুলো ভেজে নিলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আবার হাই স্টিমে ফ্রাই করলে পুড়ে যেতেও পারে। তো যাই হোক, প্রথম ব্যাচের মতো কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সমস্ত কালারগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন।